আমার ঘরে আমার কলেজ, ঘরে থাকি ঘরেই শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি, যদিও এগুলো কথার কথা। আমরা ঘরে থাকব, ঘরেই শিখব। ঘরটাকেই তুমি তোমার কলেজ মনে করো, ঘরে থেকেই আমরা শিখব। আজকে আমার প্রেজেন্টেশন 4, পরিসংখ্যান প্রথম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী। আর আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা পরিসংখ্যান প্রথম পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সংশ্লেষ ও নির্ভরণ, কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। ফাইনাল পরীক্ষায় এই অধ্যায় থেকে কমপক্ষে একটি সৃজনশীল প্রশ্ন হয়, একাধিকও হয়। চলো আজকে আমরা আমাদের পাঠে যাই। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ ওবায়দুল হক, প্রভাষক পরিসংখ্যান, শশীদুল আলহাজ মোহাম্মদ আবু তাহের কলেজ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। নিচের ছবিগুলি লক্ষ্য করো। প্রথম ছবি, আরো একটা ছবি, 3 নম্বর ছবি, 4 নম্বর ছবি। এখানে 4টা ছবি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। 4টা ছবি একটু ভালো করে লক্ষ্য করো ছবিগুলো। শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের স্লাইডে তোমরা কয়েকটি ছবি দেখেছ। ছবিগুলোতে তোমরা কি লক্ষ্য করলে? প্রথম ছবিতে একটি শিশু অপর একটি শিশুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। এতে খুব সুন্দর একটি সম্পর্ক দেখা যাচ্ছে। ফুল দিয়ে শুভেচ্ছা জানানো চমৎকার সম্পর্ক, এটা তোমরা ভালোই জানো। হ্যাঁ, দ্বিতীয় ছবিতে একে অপরের সাথে অভিমানের সম্পর্ক দেখা যাচ্ছে, অর্থাৎ এটা বিপরীত, দুদিকে তাকিয়ে আছে, কেউ কারো চেহারার দিকে তাকাচ্ছে না, বিপরীত দিকে, এটা বিপরীত সম্পর্ক দেখা যাচ্ছে। তৃতীয় এবং চতুর্থ ছবি অনেকটা কাছাকাছি। এই ছবি দুটোতে দুজনের মধ্যে অত্যন্ত সুদৃঢ় বা ভালো বন্ধন বা সম্পর্ক দেখা যাচ্ছে, অর্থাৎ পূর্বের ছবিগুলোতে বিভিন্ন সম্পর্কের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। 4টা ছবিতে বিভিন্ন সম্পর্ক, খুব ভালো সম্পর্ক, বিপরীত সম্পর্ক, আবার মোটামুটি সম্পর্ক। তোমরা কি বলতে পারবে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? সংশ্লেষ। অধ্যায়টার নাম ছিল সংশ্লেষ এবং নির্ভরণ, কিন্তু আমরা আজকে আলোচনা করব শুধু সংশ্লেষ নিয়ে, কোরিলেশন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পাঠের শিরোনামটি খাতায় লিখে রাখো। শিখন ফল। আজকের পাঠ শেষে আমরা কি কি জিনিস শিখতে পারবো? 1, সংশ্লেষের ধারণা ব্যাখ্যা করতে পারবে তোমরা। 2, সহজ সংশ্লেষের ধারণা ব্যাখ্যা করতে পারবে। 3, সংশ্লেষাঙ্কের ধারণা ব্যাখ্যা করতে পারবে। 4, সহজ সংশ্লেষের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। 5, বিভিন্ন প্রকার সংশ্লেষের উদাহরণ ব্যাখ্যা করতে পারবে। 6, বিক্ষেপ চিত্রের সাহায্যে সংশ্লেষাঙ্কের ধারণা ব্যাখ্যা করতে পারবে। এই 6টা বিষয় আজকের পাঠ শেষে তোমরা শিখতে পারবে, বলতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। চলো আমরা আমাদের পরের স্লাইডে যাই।
প্রথমে আমরা শিখব সংশ্লেষ কি। সংশ্লেষ শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে পরস্পর সম্পর্ক। ওই যে ছবিতে তোমরা দেখছো পরস্পর যে সম্পর্কের ছবি, এই যে সম্পর্ক এটাই সংশ্লেষ। তাহলে এখন পরিসংখ্যানের ভাষায় এটাকে কিভাবে সংশ্লেষটা বলে? সম্পর্ক মানেই সংশ্লেষ, ঠিক আছে। পরিসংখ্যানের ভাষায় সংশ্লেষ কি? একই অনুসন্ধানের ক্ষেত্র থেকে সংগৃহীত দুই বা ততোধিক চলকের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান থাকে তাকে সংশ্লেষ বলে। একটা বিষয় বলে রাখি, আমরা সংশ্লেষের ঠিক পূর্বে আরো 4টা অধ্যায় আছে আমাদের এই প্রথম পত্রে। ওই অধ্যায়গুলো কেন্দ্রীয় প্রবণতা, পরিমাপ, বিস্তার পরিমাপ, তারপরে পরিঘাত, পরিসংখ্যানের প্রাথমিক ধারণা, এই অধ্যায়গুলোতে আমরা একটি মাত্র চলক নিয়ে কাজ করেছি, তোমরা খেয়াল করবে। আর সংশ্লেষের মধ্যে আমরা একাধিক দুই বা ততোধিক চলক নিয়ে আমরা কাজ করব। দুই বা ততোধিক চলকের মধ্যে যে কি ধরনের সম্পর্ক আছে, কতটুকু সম্পর্ক আছে, এটাই মূলত সংশ্লেষ। তাহলে একই অনুসন্ধানের ক্ষেত্র থেকে সংগৃহীত দুই বা ততোধিক তত্ত্বসারি বা চলকের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান থাকে তাকে সংশ্লেষ বলে। যেমন কোনো ব্যক্তির আয়ের সাথে ব্যয়ের সম্পর্ক আছে, দ্রব্যের মূল্যের সাথে চাহিদার সম্পর্ক আছে, একদল শিক্ষার্থীর বয়সের সাথে তার ওজন এবং উচ্চতার সম্পর্ক আছে ইত্যাদি। এগুলো হচ্ছে সংশ্লেষের উদাহরণ। আয়ের সাথে ব্যয়ের সম্পর্ক অবশ্যই আছে, আয় থেকে ব্যয় বেশি হলে তো অবস্থা খারাপ, সুতরাং আয় অনুযায়ী তোমাকে ব্যয় করতে হবে। আবার দ্রব্যের মূল্যের সাথে চাহিদার সম্পর্ক আছে। চাহিদা যে জিনিসটা বেড়ে যায়, দ্রব্যের মূল্য আমরা বাড়িয়ে দিই, আমাদের যে দেশের যে সুস্বাদু ব্যবসায়ীরা আছে। এভাবে একদল শিক্ষার্থীর বয়সের সাথে ওজন এবং উচ্চতার সম্পর্ক আছে, তোমরা এগুলো জানো। এগুলো হচ্ছে সংশ্লেষের উদাহরণ। চলো এবার আমরা শিখবো সহজ সংশ্লেষ কি। একটা হচ্ছে সংশ্লেষ আর একটা হচ্ছে সহজ সংশ্লেষ। সহজ সংশ্লেষ হলো শুধুমাত্র দুটি তত্ত্বসারি বা চলকের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান থাকে তাকে সহজ সংশ্লেষ বলে। আর দুই বা ততোধিক চলকের মধ্যে যে সম্পর্ক সেটা সংশ্লেষ, খেয়াল রাখবে কিন্তু। এবার আমরা শিখব সংশ্লেষাঙ্ক। প্রথমে শিখলাম সংশ্লেষ, তারপরে সহজ সংশ্লেষ, এবার সংশ্লেষাঙ্ক। সংশ্লেষাঙ্ক মানে সংশ্লেষের অঙ্ক বা পরিমাপ, কতটুকু সংশ্লেষ আছে, এটাই মূলত সংশ্লেষাঙ্ক। তাহলে পরিসংখ্যানের ভাষায় আমরা কিভাবে বলবো? পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলকের পরিবর্তনের প্রকৃতি এবং উহাদের মধ্যে বিদ্যমান সম্পর্কের মাত্রাকে যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা যায় তাকে সংশ্লেষাঙ্ক বলে। আবার বলি, পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলকের পরিবর্তনের প্রকৃতি এবং উহাদের মধ্যে বিদ্যমান সম্পর্কের মাত্রাকে যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা যায় তাকে সংশ্লেষাঙ্ক বলে। আর একে ইংরেজি ছোট হাতের অক্ষর আর দ্বারা প্রকাশ করা হয়। এবার আসো কার্ল পিয়ারসনের সংশ্লেষাঙ্ক নির্ণয়ের একটি সূত্রটা নিম্নরূপ। সংশ্লেষাঙ্ক নির্ণয়ের অনেকগুলো সূত্র আমরা পড়ব পরবর্তী ক্লাসে। 5টা সূত্র আছে, তার মধ্যে কার্ল পিয়ারসনের যে মূল সূত্র, বেসিক সূত্রটা হচ্ছে এমন: আর এক্স ওয়াই ইকুয়াল টু সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই রুট ওভার সামেশন এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার স্কোয়ার। এটা সংশ্লেষাঙ্ক নির্ণয়ের বেসিক সূত্র, মূল সূত্র। চলো এবার আমরা শিখব সহজ সংশ্লেষের প্রকারভেদ। সংশ্লেষ, সহজ সংশ্লেষ, এটা কিন্তু সহজ সংশ্লেষের প্রকারভেদ। মূলত তোমাদের যে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যে সংশ্লেষটা দেওয়া আছে এটা মূলত সহজ সংশ্লেষ, অর্থাৎ দুটি মাত্র চলকের মধ্যে সম্পর্কের ব্যাখ্যা, আলোচনা, বিশ্লেষণ। এই তোমাদের এই অধ্যায়ের সিলেবাসে, উচ্চ মাধ্যমিকের সিলেবাসে অন্তর্ভুক্ত। আর যখন অনার্সে যাবে তখন তোমরা সংশ্লেষের প্রকারভেদ শিখবে, তখন বহুদা সংশ্লেষ, আংশিক সংশ্লেষ আছে, ওইগুলো তোমরা সহজ সংশ্লেষ। সহজ সংশ্লেষ 5 প্রকার, যথা 1 নম্বর পূর্ণ ধনাত্মক সংশ্লেষ, পারফেক্ট পজিটিভ কোরিলেশন। আংশিক ধনাত্মক সংশ্লেষ, পার্শিয়াল পজিটিভ কোরিলেশন। পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ, আংশিক ঋণাত্মক সংশ্লেষ, আর একটা হচ্ছে শূন্য সংশ্লেষ। সহজ সংশ্লেষ কত প্রকার? 5 প্রকার। পূর্ণ ধনাত্মক সংশ্লেষ, আংশিক ধনাত্মক সংশ্লেষ, পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ, আংশিক ঋণাত্মক সংশ্লেষ এবং শূন্য সংশ্লেষ।
এদের যে প্রকারভেদে প্রত্যেকটি প্রকারের আমরা সংজ্ঞা, বিক্ষেপ চিত্র, উদাহরণ সহ আলোচনা করব। চলো প্রথমে আমরা শিখব পূর্ণ ধনাত্মক সংশ্লেষ। পূর্ণ ধনাত্মক সংশ্লেষ কাকে বলে? দুটি চলকের পরিবর্তনের হার যদি সমান ও সমমুখী হয় তবে তাদের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান থাকে তাকে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ বলে। আবার বলি, দুটি চলকের পরিবর্তনের হার যদি সমান এবং সমমুখী হয় তাহলে তাদের মধ্যে যে সংশ্লেষ বিদ্যমান থাকে তাকে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ বলে। এক্ষেত্রে সংশ্লেষাঙ্কের মান r = 1 সমান 1 হয়, আর এটি সংশ্লেষাঙ্কের সর্বোচ্চ মান। মনে রাখবে, সংশ্লেষাঙ্কের সর্বোচ্চ মান 1। এটা কখন, কোন ক্ষেত্রে হয়? পূর্ণ ধনাত্মক সংশ্লেষের ক্ষেত্রে। আর পূর্ণ ধনাত্মক সংশ্লেষটা কি? দুটি চলকের পরিবর্তনের হার যদি সমান এবং সমমুখী হয়। তোমাদের একটা উদাহরণ দিলে আরো তোমরা বুঝতে পারবে। উদাহরণ, কোনো একটি দ্রব্যের মূল্য যদি 10% বৃদ্ধির সাথে সাথে সরবরাহ 10% বৃদ্ধি পায়। মূল্য বৃদ্ধি পেল এবং সরবরাহ বৃদ্ধি পেল, সমমুখী, দুটোটাই বৃদ্ধি, এবং মূল্য 10%, সরবরাহ 10% এবং সমান। তাহলে এই যে উদাহরণটা, মূল্য এবং সরবরাহ দুটোটা সমান এবং সমমুখী, এক্ষেত্রে সংশ্লেষাঙ্কের মান কত? 1। একটা বিক্ষেপ চিত্র দেই, সেই চিত্র থেকেও আমরা বুঝতে পারবো। দেখো বিক্ষেপ চিত্রে এখানে যে রেখাটি আছে এটা বাম দিকে নিচ থেকে ডানে খাড়া উপরের দিকে ঊর্ধ্বমুখী উঠেছে, এই জন্য এটা স্ট্রং পজিটিভ কোরিলেশন, অর্থাৎ এক্ষেত্রে পুরোপুরি পূর্ণ ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান। চলো আমরা পরের সংজ্ঞাটি শিখি, আংশিক ধনাত্মক সংশ্লেষ। দুটি চলকের পরিবর্তনের হার যদি সমমুখী কিন্তু অসমান হয়। কি বললাম? সমমুখী। এখানে এই যে একটা শব্দই বারবার পরিবর্তন হবে। সংজ্ঞা, চারটা সংজ্ঞা, প্রথম চারটা সংজ্ঞা একই রকম। সমমুখী মানে একমুখী কিন্তু অসমান, তবে তাদের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান থাকে তাকে পূর্ণ ধনাত্মক নয়, এটা আংশিক ধনাত্মক সংশ্লেষ বলে। এক্ষেত্রে সংশ্লেষাঙ্কের মান 0 থেকে 1-এর মধ্যে থাকবে। দুটি চলকের পরিবর্তনের হার যদি সমমুখী কিন্তু অসমান হয় তাহলে তাদের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান থাকে তাকে আংশিক ধনাত্মক সংশ্লেষ বলে। আমরা একটা উদাহরণ দেই। উদাহরণ, কোনো একটি দ্রব্যের মূল্য 10% বৃদ্ধির সাথে সাথে, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের সবগুলো বোঝানোর চেষ্টা করছি। কোনো একটি দ্রব্যের মূল্য 10% বৃদ্ধির সাথে সাথে যদি সরবরাহ 5% বৃদ্ধি পায়, তাহলে দেখো দ্রব্যের মূল্য বৃদ্ধি পেল, সরবরাহ বৃদ্ধি পেল, সমমুখী। কিন্তু দ্রব্যের মূল্য বাড়ল 10%, সরবরাহ 5%, সমান নয়, অসমান। এক্ষেত্রে সংশ্লেষাঙ্ক কোন ধরনের? আংশিক ধনাত্মক সংশ্লেষ, যেহেতু বৃদ্ধি মানে ধনাত্মক। হ্যাঁ, বৃদ্ধি মানে ধনাত্মক, আর এই অসমান হলে আংশিক, সমান হলে পূর্ণ। এবার মনে রাখবা একটা চিত্র দেখো, এটা চিত্র রেখাটা ঊর্ধ্বমুখী, তবে উপরের দিকে উঠছে, কিন্তু একেবারে খারাপ ভাবে নয়, একটু হেলানো ভাবে, উইক পজিটিভ কোরিলেশন। এবার আসো পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ। পূর্ণ ধনাত্মক শিখলাম, তারপরে আংশিক ধনাত্মক, এবার পূর্ণ ঋণাত্মক। সংজ্ঞাটা কি? ঋণাত্মক কিন্তু দুটি চলকের পরিবর্তনের হার যদি সমান ও বিপরীতমুখী হয় তবে তাদের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান থাকে তাকে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ বলে। এক্ষেত্রে সংশ্লেষাঙ্কের মান r = -1 হয়। এটি সংশ্লেষাঙ্কের সর্বনিম্ন মান, এর চেয়ে ছোট আর সংশ্লেষাঙ্কের রেজাল্ট হয় না। তাহলে সংশ্লেষাঙ্কের সর্বোচ্চ মান কত? 1, সর্বনিম্ন মান -1। সংজ্ঞাটা কি আবার বলি, দুটি চলকের পরিবর্তনের হার সমান হবে কিন্তু বিপরীতমুখী, সমান এবং বিপরীতমুখী, তাহলে তাদের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান থাকে তাকে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ বলে। আমরা একটা উদাহরণ দেই। উদাহরণ, কোন একটি দ্রব্যের মূল্য 10% বৃদ্ধির সাথে সাথে সরবরাহ 10% হ্রাস পায়। দেখো দুটোটা, একটা দ্রব্যের মূল্য বৃদ্ধি পেল কিন্তু সরবরাহ হ্রাস পেল, বিপরীত, একটা বৃদ্ধি একটা হ্রাস, তবে সমহারে। মূল্য 10% বৃদ্ধি কিন্তু সরবরাহ 10% হ্রাস। একটা চিত্র দেই, বিক্ষেপ চিত্র। দেখো বিক্ষেপ চিত্রটি একবার উপর থেকে নিচের দিকে আসছে, হ্রাস নিচের দিকে আসছে এবং খারাপ হবে, স্ট্রং নেগেটিভ কোরিলেশন। এবার শিখবো আমরা আংশিক ঋণাত্মক সংশ্লেষ। সংজ্ঞাটা কি? দুটি চলকের পরিবর্তনের হার যদি
বিপরীতমুখী এবং অসমান হয়, সমানও নয়, অসমান এবং বিপরীতমুখী হয়, তবে তাদের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান থাকে তাকে আংশিক ঋণাত্মক সংশ্লেষ বলে। এক্ষেত্রে সংশ্লেষাঙ্কের মান -1 থেকে 0-এর মধ্যে থাকবে। উদাহরণ কি, কোনো একটি দ্রব্যের মূল্য 10% বৃদ্ধির সাথে সাথে সরবরাহ 5% হ্রাস পায়। দেখো, দ্রব্যের মূল্য কিন্তু বৃদ্ধি পেল কিন্তু সরবরাহ হ্রাস পেল, বিপরীতমুখী। দ্রব্যের মূল্য বাড়লো 10%, সরবরাহ হ্রাস পেল 5%, অসমান। বিপরীতমুখী কিন্তু অসমান। দুটি চলকের পরিবর্তনের হার যদি বিপরীতমুখী এবং অসমান হয় তাহলে তাদের মধ্যে যে সংশ্লেষ বিদ্যমান থাকে তাকে আংশিক ঋণাত্মক সংশ্লেষ বলে। আমরা একটা চিত্র দিই, দেখো এটা চিত্রটা উইক নেগেটিভ কোরিলেশন, নিচের দিকে আসছে তবে খারাপ হবে না, কিছুটা হেলানো ভাবে আসছে, উইক নেগেটিভ কোরিলেশন। তাহলে 4 প্রকার সংশ্লেষ শিখলাম আমরা। পূর্ণ ধনাত্মক, আংশিক ধনাত্মক, পূর্ণ ঋণাত্মক, আংশিক ঋণাত্মক। আরও এক প্রকারের সংজ্ঞা আছে, সেটা হচ্ছে শূন্য সংশ্লেষ, মানে কোনো সংশ্লেষ, জিরো কোরিলেশন, মানে সংশ্লেষ নাই। এটা সংজ্ঞাটা কি? অর্থাৎ দুটি চলকের একটি পরিবর্তনে অন্যটি যদি অপরিবর্তিত থাকে তাহলে তাদের মধ্যে যে সংশ্লেষ বিদ্যমান তাকে শূন্য সংশ্লেষ বলে। অর্থাৎ যে দুটা চলক আছে, একটা পরিবর্তন হচ্ছে, হ্রাস বা বৃদ্ধি হচ্ছে, কিন্তু অন্যটার উপর তেমন কোনো প্রভাব পড়ছে না, অন্যটা তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই জাতীয় সংশ্লেষকে বলা হয় শূন্য সংশ্লেষ। এক্ষেত্রে সংশ্লেষাঙ্কের মান r=0। উদাহরণ কি, কোনো একটি দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে ওই দেশের মোট ভূমি বা জমির কোনো সম্পর্ক নেই। দুইটা বিষয় আছে, এখানে জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এখানে হ্রাসের কোনো সুযোগ নেই। আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে না কখন। হ্যাঁ, এই বৃদ্ধির সাথে আমাদের দেশের মোট যে ভূমি, ভূখণ্ড, জমি, এটার কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নেই। জমি স্থির, কনস্ট্যান্ট, বাড়বেও না কমবেও না, জনসংখ্যা বাড়ুক বা কমুক তাতে কি। এই যে দুইটা বিষয়, এদের সাথে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এই ক্ষেত্রে সংশ্লেষাঙ্কের মান 0। চিত্র দেখো তোমরা, বিচ্ছিন্নভাবে আছে এলোমেলো তথ্যগুলো, আরো বিভিন্ন চিত্র আছে, অনেকগুলো চিত্রই আছে। এটা আমরা দুইটা চিত্র এখানে দিলাম, দেখো বিচ্ছিন্ন, কোনো উপরের দিকে না ঊর্ধ্বমুখী না নিম্নমুখী কিছুই বোঝা যাচ্ছে না, কতক্ষণ উপরে কতক্ষণ নিচে ইত্যাদি। তাহলে এই 5 প্রকারের সংজ্ঞা আমরা শিখলাম সহজ সংশ্লেষের প্রকারভেদ। আমরা একটু মূল্যায়ন করি। আমরা আজকের ক্লাস শেষে তোমরা যা শিখলাম তা পারো কিনা তোমরা একটু দেখো, যেহেতু এটা অনলাইন ক্লাস, বাসায় তোমরা দেখবা, তুমি নিজে নিজে দেখো। সংশ্লেষ কি? পারি না? সংশ্লেষ হচ্ছে দুই বা ততোধিক চলকের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান তাকে সংশ্লেষ বলে। সহজ সংশ্লেষ কি? শুধুমাত্র দুটি চলকের মধ্যে যে সংশ্লেষ বিদ্যমান তাকে সহজ সংশ্লেষ বলে। সংশ্লেষাঙ্ক কি? একই অনুসন্ধানের ক্ষেত্র থেকে সংগৃহীত দুই বা ততোধিক চলকের পরিবর্তনের প্রকৃতি এবং ওদের মধ্যে বিদ্যমান সম্পর্কের মাত্রাকে যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা যায় তাকেই সংশ্লেষাঙ্ক বলে। তারপরে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ কি? দুটি চলকের পরিবর্তনের হার যদি সমান এবং সমমুখী হয়, সমান এবং সমমুখী ঊর্ধ্বমুখী হয়, তাহলে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ। তারপর আংশিক ধনাত্মক সংশ্লেষ কি? দুটি চলকের পরিবর্তনের হার যদি সমমুখী তবে অসমান হয়, আংশিক ধনাত্মক। পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ কি? দুটি চলকের পরিবর্তনের হার যদি সমান কিন্তু বিপরীতমুখী হয় তাহলে তাকে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ। তারপর আংশিক ঋণাত্মক সংশ্লেষ কি? দুটি চলকের পরিবর্তনের হার বিপরীতমুখীও আবার অসমান, দুইটা, তাহলে আংশিক ঋণাত্মক সংশ্লেষ। আর শূন্য কি? একটার সাথে আরেকটা চলকের যদি কোনো সম্পর্ক না থাকে এক্ষেত্রে আমরা বলবো এটা শূন্য সংশ্লেষ। তাহলে একটা বাড়ির কাজ দেওয়া যাক এবার। বাড়ির কাজটা কি? নিচের প্রশ্ন, আমি কতগুলো প্রশ্ন দেবো, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর তোমরা শিখে খাতায় লিখবে। তোমাদের কাছে বাসায় নিশ্চয়ই মেইন বই আছে, মেইন বইয়ের সহায়তায় এই প্রশ্নগুলোর উত্তর তোমরা শিখে খাতায় লিখবে। 1 নম্বর প্রশ্ন, সংশ্লেষাঙ্কের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত ব্যাখ্যা করো। এই প্রশ্নটাকে অন্যভাবে আসতে পারে, r=1 এবং r=-1 এর অর্থ ব্যাখ্যা করো। সংশ্লেষাঙ্কের সর্বোচ্চ মান কত? 1, সর্বনিম্ন মান কত? -1। এটা ব্যাখ্যা করবা, কখন 1 হয় কখন -1 হয়, চিত্র দিবা। এই আমরা আজকের আলোচনা এটা আছে। 2, মানুষের আয় এবং জীবনযাত্রার মানের মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান ব্যাখ্যা করো। মানুষের আয় এবং জীবনযাত্রার মান, মানুষের আয় বাড়লে জীবনযাত্রার মানও বাড়ে, বৃদ্ধি, তার মানে নিশ্চয়ই পজিটিভ। কিন্তু আয় যতটুকু বাড়ে জীবনযাত্রার মান ঠিক সমহারে বৃদ্ধি পায়, সেটা পরিমাপ করা যায় না। এটা এই জন্য এটাকে বলা হয় আংশিক ধনাত্মক সংশ্লেষ। ব্যাখ্যাটা তোমরা বইয়ের সহায়তা এটা শিখে লিখবা। বিক্রয় এবং বিজ্ঞাপনের মধ্যে কি ধরনের সম্পর্ক? সেম, আংশিক ধনাত্মক সংশ্লেষ।
তারপর বেকারত্ব, অপরাধ প্রবণতার সাথে কি ধরনের আংশিক ধনাত্ম, এগুলো তোমরা শিখবে বাসা। আরেকটা প্রশ্ন দিলাম, আর ইকুয়াল টু 0.75 এর অর্থ ব্যাখ্যা করো। আমরা সংখ্যার সর্বোচ্চ মান কত 1, সর্বনিম্ন মান কত -1, তারপরে শূন্য থেকে যে ইয়ার মধ্যে আছে একে কম কিন্তু শূন্য থেকে বেশি, সেটা আংশিক ধনাত্মক। যেই মানটা শূন্য থেকে বড় আছে কিন্তু আবার একের নিচে আছে, তাহলে আংশিক ধনাত্মক সংশ্লেষ ব্যাখ্যা তোমরা শিখে বাসায় লিখবে। এবারের কাজ এগুলো তোমরা কি করবে, শিখে খাতায় সুন্দর করে লিখবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের কাছ থেকে এটা দেখবো, এই যে ইয়াতে মেসেঞ্জারে তোমরা আমাকে স্ন্যাপ তুলে তুলে আমাকে দেখাইবা প্রত্যেকে বাড়ির কাজ করছো কিনা। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। তার আগে বলি, তোমরা সাবধানে থেকো, যেহেতু বৈশ্বিক পরিস্থিতি তোমাদের জানা আছে, করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্ব স্থবির, আমরা ঘর থেকে বের হতে পারছি না, ঘরে বসেই থাকতে হচ্ছে সারাক্ষণ। তাই ঘরে থাকবে, ভালো থাকবে, সাবধানে থেকো। পাশে সবাই, তোমার আম্মু আব্বু সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।